ঈদ মোবারক। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, পরিবার বন্ধুদের সাথে ভালোবাসার মুহূর্ত ভাগাভাগি করা। ঈদে চলে আড্ডা, খুনসুটি, বিরামহীন গল্প। আর ঈদ উৎসবের রং ছড়িয়ে দিতে আমি চলে এসেছি আপনাদের সবার সাথে আনন্দটা ভাগাভাগি করে নিতে। তবে আজকে আমি কিন্তু একা আসিনি দর্শক, আমার সঙ্গে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুজন তারকা। আমার সাথে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সেই সাথে আছেন মামনুন ইমন। তিনি ঢাকাই সিনেমার আপনাদের সবার পছন্দের একজন চিত্রনায়ক। এই দুজনকে সঙ্গে নিয়েই কিন্তু আজকের এই আয়োজনটা আমরা শুরু করেছি। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। আপনারা দেখছেন স্যান্ডেলিনা নিবেদিত ঈদ 2024 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার অনুষ্ঠান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই ঈদের দিনটা আসলে কেমন করে সবাই কাটে, দুজনের কাছেই জানবো ছোট ছোট করে। আমাদের মেয়েদের তো ঈদের দিন একই রকম, ঈদের দিন, ঈদের সেকেন্ড দিন এবং থার্ড দিন, এবং ঈদের থেকে শুরু হয়ে যায় আগামী মানে ঈদ থেকে 5 দিন রান্নাঘর, বাচ্চাদেরকে দেখানো, খুব রান্না বান্না করা, রান্না করা, অতিথি আসবে। এবং সব থেকে ভালো যেটা লাগে ইদানিং যুক্ত হয়েছে সেটা, যেহেতু বাচ্চা খেতে শিখেছে বা সে চায় আমি এটা খাবো, তো এই ব্যাপারগুলো আসলে অনেক বেশি ভালো লাগে এবং সেটা করার চেষ্টা করি। আর যেহেতু আমার পাশে আমার বন্ধু আছে, কলিগ এবং ফ্যামিলি মেম্বার অলসো, কারণ জয়ের বাবার সাথে সে অনেক বেশি ক্লোজ এবং তারা 2 ভাই আর কি, হ্যাঁ, এক ফ্যামিলির মতো। সো ঈদের দিনগুলো আসলে তার ডিপার্টমেন্টগুলো আলাদা, যদি আমার নায়ক। শুনি তাহলে আপনার ডিপার্টমেন্টগুলো কি হয়, মানে ঈদের দিন শুরুটা ঈদের দিন কেমন? যেটা করি নরমালি, যে সকালবেলা ওই ঠিকই বলেছে যে মেয়েদের উপর অনেক দায়িত্ব থাকে ফ্যামিলি সামলানো। তো ঈদের দিন সকালবেলা আমরা তো নামাজ পড়তে চলে যাই, সকালবেলা পাঞ্জাবি পরে নামাজ পড়ি। তো এসে যেটা করি যে তাড়াহুড়া করি যে কখন খাবার রেডি হয়েছে কিনা, ওটা নিয়ে প্যারা দেওয়া শুরু করি। আমার মনে হয় যে সবাই একই কাজ করে। তো সেমাই খাই বা অন্যান্য যেগুলো আছে সেগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে থাকি। আচ্ছা, তো মেয়েরা নর্মালি কাজের লোকের সাপোর্ট নিলেও আমার মনে হয় যে মেয়েদের অনেক কষ্ট, মানে অ্যাটলিস্ট অনেক কিছু গোছগাছ করা বা সামলানো। তো আমরা খাওয়া দাওয়া করি, আমরা একটু রেস্ট নেই, আমরা টেলিভিশন দেখি, আবার বলি যে এখনো রেডি হচ্ছে না কেন, বাইরে যেতে হবে, বন্ধু বান্ধব কেউ কার সাথে, সবকিছুতে আমরা একটু প্যারা দিই আমার মনে হয় ছেলেরা। তার আগে দুজনের কাছে জানতে চাই যে ঈদের সকালে বা ঈদের দিনে কি খেতে বেশি পছন্দ করেন? অপুদিকে দিয়ে শুরু করতে চাই। আমার আসলে শুকনা সিমাইটা অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, এবং এটা আমি নিজেও করি। আর বেশি ভালো লাগে আমার শাশুড়ির হাতেরটা, উনি অনেক অন্যরকম করে এবং আমার জন্য স্পেশালি করে। আচ্ছা, আমি একটু নাটসটা বেশি পছন্দ করি, উনি অন্য জায়গায় দিলে আমারটা একটু বাড়িয়ে দেয়। আচ্ছা। আর আমার ছেলে, এখন যেহেতু আমি আবার মা, আমার ছেলে পছন্দ করে চিকেন বিরিয়ানি। আর এটা টাইপ অফ ঘুষ বলতে পারেন, লাইক তোমাকে মানে চিকেন বিরিয়ানি বানিয়ে দিব, এটা দিয়ে সব কাজ করতে হবে। হ্যাঁ, এটা আমি বুঝে গেছি এটা আমার পক্ষ থেকে ওর জন্য একটা ঘুষ তৈরি হয়ে গেছে। সো ঈদের দিনটা আসলে এইভাবেই। আর বাবার সাথে নামাজে গিয়েছে, তবে ওর দাদা ভীষণ চাই যে যেন তার সাথে নামাজে যায়, কিন্তু এখন অনেক দুষ্ট। সো বাবাই পারফেক্ট এন্ড ওর ফুপা। আচ্ছা, মানে সামলানোর জন্য বাবাকে এখন বেশি দরকার। ইমন ভাই, কি খেতে ভালো লাগে ঈদের দিন? ঈদের দিন আসলে সবকিছু খেতেই খুব ভালো লাগে, কারণ ঈদের দিন আমার মনে হয় যে সবাই, মানে আমার বাসায় বলি আর অন্যান্যদের বাসায় বলি, সবাই তাদের বেস্ট রান্নাটা করে। বাট আমি নর্মালি যে সেমাইটা খাই, আমাদের একটা পিঠা আছে, ফুল পিঠা নাম, ওটা আমি খুব পছন্দ করি। আচ্ছা, তেহারি, বিরিয়ানি, যা আছে আর কি, অলমোস্ট সবকিছুই আমি, মানে ওই ঈদের সময়টা আসলে এই সময় কোনো ডায়েট আসলে কোনো কিছু এগুলো সব ডায়েট ফাইট হয়ে যায়। সো ঈদের 3 দিন শুধু খাবো, ঘুরবো, আড্ডা মারবো, দ্যাটস ইট। ঈদ উপলক্ষে বাংলাদেশে সবসময় দেখেছি আমরা অনেক সিনেমা বের হয়, মুক্তি পায় এবং মানুষ সিনেমা হলে সিনেমা দেখতেও যায়। যদিও এটা নিয়ে আসলে একটা মানে কন্ট্রাডিক্টরি আছে। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যদি একটু বলতেন। মানে ঈদ যেহেতু একটা ফেস্টিভ, মানে এই সময় আসলে মানুষের কিছুটা সময় থাকে, হাতে টাকা পয়সা থাকে, সবাই একটু বিনোদনের জন্য একটু সিনেমা হলগুলোতে যায়। যারা আগে যায় না তারাও যায়, মানে একটা বিনোদনের জায়গা খুঁজে পায়। যেই ছবিটা ভালো সেটাই তো আসলে হল মালিকরা নেবে, এটাই স্বাভাবিক। তো যেমন একটা ছবি ধরো 100 হলের উপর পায়, আরেকটা হল পায় 10টা হল বা 5টা হল। এই কারণে 10টা হলের যে ছবিটাও হয়তো একটা ভালো ছবি, কিন্তু প্রপার মানুষ দেখতে পাচ্ছে না। সো এই জন্য হয় কি যে তাড়াহুড়ো করে সবাই ঈদে আসতে হবে, নট নেসেসারি। ঈদের পরেও দেওয়া যায় সুন্দর করে, এরকম হলে ভালো হয়। বাট ঈদে তো এখন সবাই চায় দিতে। এটা একটা ইতিবাচক দিক হচ্ছে যে মানুষ, আমি একটা ছবি দেখলাম, দেখি ওটা শেষ,
বাকি 2-3 দিন কি করবো, ওই বাকি ছবিগুলো দেখবো আর কি। হ্যাঁ, আর ঈদে আসলে ছুটিটা থাকে, ছুটিটা ওইভাবে যেহেতু সবার থাকে, একটু সময় so থাকে। ওইটা কিন্তু তখন আমিও বুঝতে পারবো যে কোন ছবিটা আসলে এবার ভালো ঈদের সাথে লেগেছে। কিন্তু একটা ভালো একটা দিনও যুক্ত হয়ে গেছে, নববর্ষ, পহেলা বৈশাখ। নববর্ষ, হ্যাঁ, সো হ্যাঁ। এটা কিন্তু গত কয়েক বছর আমরা যেটা খুব একটু, যেহেতু ফেস্টিভ খুব একটা পাই না, কয়েকটা ফেস্টিভ পাওয়া হয়, সো সেটা যদি সুন্দরভাবে আমরা উদযাপন না করি, যেমন গত কয়েকবার কিন্তু আমাদের রোজার মধ্যে পড়ে পয়লা গিয়েছিল। বৈশাখ, হ্যাঁ, যার জন্য হয়েছে কি যে বাচ্চাদেরকে করোনার মধ্যেও ঘিরে, পড়েছে। করোনার মধ্যে না, করোনা তো পুরো পৃথিবীকে একদম বন্ধ করে দিয়েছিল, ঈদ থেকে শুরু করে সবকিছু। সবকিছু, হ্যাঁ। কিন্তু যেটা হয়েছে যে মানে আমাদের কিন্তু ফেস্টিভটা কিন্তু আবার একটা ঈদের জাস্ট ইমিডিয়েট পরে, সো এটা কিন্তু আমাদের বাঙালিদের জন্য একটা অন্যরকম বড় একটা ভালো একটা, লাগা হ্যাঁ। যুক্ত হয়েছে। এবার তো ডাবল ফেস্টিভ হচ্ছে, একদম, ঈদের ঈদের দুদিন পরেই পরপরই হচ্ছে পয়লা বৈশাখ। So এইটা কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার আসলেই তাই। একটু অপুদের কাছে জানতে চাই, মানে পয়লা বৈশাখে ঘিরে এবার আপনার প্ল্যান কি? কি শাড়ি পরবেন, কিছু প্ল্যান করেছেন কিনা? শপিং নিশ্চয়ই হয়েছে, একটু সে বিষয়ে পয়লা জানবো। বৈশাখ মানেই আমার বাচ্চা যেমন একটা সুন্দর নাম দিয়েছিল, আমি ওকে বেশ কিছু ভিডিও করতাম যখন আমি ওকে শিখিয়েছি যে এটা কিন্তু ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, সব ভর্তা। তো ভর্তাগুলোর মধ্যে ও একটা জিনিস নোটিস করেছে, পরে জিজ্ঞেস করেছিলাম যে প্রত্যেকটা ভর্তাতে তো মানে গ্রিন চিলি আছে, হ্যাঁ, সো ওই রেড চিলি আছে, সো ওই জায়গা থেকে আমি ভাতের উপর একটু ডেকোরেশন করেছিলাম, সেখানে বেশ 2-3টা কাঁচামরিচ ডেকোরেশন করেছিল। আমি যখন বলছি বাবা এটা কি, এটা আলু ভর্তা, ওটা বেগুন ভর্তা, সব ভর্তা, এটা কি, বলছে ভাত ভর্তা। তা আমি পরে বললাম যে ভাত ভর্তা কেন, বলছে মম রাইসের উপরে তো একটা চিলি আছে, সো এটা এটা ভর্তা। ভাত ভর্তা, হ্যাঁ। তবে পয়লা বৈশাখ মানেই আমি ইলিশের পাগল, ইলিশ মাছ তো অবশ্যই হইতে হবে। আর আমরা যেহেতু অভিনেত্রী, চিত্রনায়িকা, সবসময় অনেক গেট আপে থাকি, চিন্তা করি এক একটা ফেস্টিভে অন্যান্য রকম যদি একটু কিছু প্রেজেন্টেশন তৈরি করা যায়, ডিফারেন্ট কিছু, সেটাই আসলে চিন্তা করি। আচ্ছা, ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে কিনা? দুজনের কাছেই জানবো, ইমন ভাইয়ের কাছে আগে জানবো। পয়লা বৈশাখ, ঈদ, পয়লা বৈশাখ, মানে এই যে বৈশাখ, উৎসবকে ঘিরে গ্রামে আচ্ছা, আচ্ছা, কখনো যাওয়া হয়েছে কিনা? আমার আসলে গ্রামে খুব কম যাওয়া হয়, মানে আমার ঢাকা কেন্দ্রিকই, বাট গ্রামেও যেবার করেছিলাম ওবার আমাদের পুকুরে প্রচুর মাছ ধরা হয়েছিল, আচ্ছা। যেটা একটা ট্র্যাডিশন আমার মনে হয় যে গ্রামের বাড়িতে গেলে মাছ ধরে, হ্যাঁ, ওইটা একবার পেয়েছিলাম। বাট ঢাকার পয়লা বৈশাখটা আমার কাছে মজা লাগে বেশি, বিকজ অফ সব ফ্রেন্ডসরা থাকে, আমরা আচ্ছা। পাঞ্জাবি পরে একটা ঈদটা তো ধরেন আমাদের শুধু মুসলিমদের জন্য, হ্যাঁ, কিন্তু এই যে উৎসবটা, এটা হচ্ছে একমাত্র আমরা গর্ব করে বলতে পারি এটা আমাদের বাঙালিদের একটা উৎসব, বাংলা ভাষাভাষীদের একটা উৎসব, এটা আমাদের একটা উৎসব, সবার জন্য। সো এই জন্য পয়লা বৈশাখটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা পাঞ্জাবি পরে ছোটবেলায় যেটা করতাম, ঘুরতে যেতাম রমনা পার্কে, ওখানে দাঁড়িয়ে থাকতাম মেয়েরা যখন শাড়ি পরে যাবে ওটা দেখার জন্য। আচ্ছা, সো ওইটা করতাম, মানে খুব ফেভারিট একটা অ্যাক্টিভিটি নিশ্চয়ই ছিল। খুবই এমনি আমাদের পছন্দের অ্যাক্টিভিটি ছিল যে মেয়েরা সুন্দর করে, এত সুন্দর করে বাঙালি মেয়েরা শাড়ি যখন পরে শাড়ি যাচ্ছে, পরে, হ্যাঁ। এর থেকে সুন্দর পৃথিবীর কোনো কিছু হতে পারে না। এই যে লাল শাড়ি বা সাদা পাড়, থ্যাংক ইউ আমার সিনেমার নাম বলার জন্য। আচ্ছা আচ্ছা, লাল শাড়ি। তো লাল শাড়ি পরে বা সাদা পার্ক এরকম একটা শাড়ি আছে না, তো ওটা পরে যখন সাজগুজু করে, ওটা হচ্ছে পৃথিবীর বেস্ট। আপনি আসলে এই যে সিনেমা যখন করলেন লাল শাড়ি, প্রচুর ইতিবাচক সাড়া পেয়েছেন, সরকার অনুমোদিত ছবি। এরপরে আসলে সিনেমা সম্পর্কিত ব্যস্ততা কি বা কি আসছে সামনে, একটু যদি আমাদেরকে বলতেন। সিনেমা আসলে আমি এই বছরই তো ফেব্রুয়ারিতে আমার দুটো সিনেমা পরপর রিলিজ হয়ে গেল, আর এরপরে তো এখন ঈদ চলছে। ঈদের পরে আমার বেশ কয়েকটা সিনেমা নিয়ে কথা হয়েছে, 2-3টা গল্প এসেছে, দেখবো, অ্যান্ড ইনশাআল্লাহ ঈদের পরে শুরু করার চেষ্টা করবো। আচ্ছা, ইমন ভাই, এই যে ব্যস্ততার কথা বলছিলেন, এখন বন্ধুদের নিয়ে কাজের কথা বলছিলেন, সবকিছু ঈদের মধ্যে, জি। ব্যবসাটা কি মানে চলচ্চিত্র জীবনকে আমরা যেভাবে পেয়েছি সেখান থেকে একটু বেশি এগিয়ে গেল কিনা? আমার অভিনেতা ইমনকে কখনোই কেউ আসলে ছাপিয়ে যেতে পারবে না, একদম। বাট আমি যখন যেটা করি সেটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে করি। মানে আমার অভিনয়টা, ক্যামেরাটা যখন স্টার্ট হয় তখন আমি পৃথিবীর সবকিছু ভুলে যাই। আর ঠিক একইভাবে আমি যখন এখন যে কাজটা করছি ব্যবসার সাথে যেটা আছে, বা রিমা খারলানের সাথে আমি তো এখন আছি, সো আমি ওটাতে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি। আমার ধ্যান ধারণা সব কিছু এটা নিয়ে। আমি যখন ঘুমাই অভিনয়ের পাশাপাশি আমি ওটা নিয়েও চিন্তা করি যে কীভাবে এটা আর সুন্দর মার্কেটিং করা যায়। শুধু আমি না, আমার সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাদের অনারেবল ডিরেক্টর শাকিব ভাই, উনিও আছেন। সো আমরা দুজন কিন্তু একসাথে যখন হয়ে আমাদের আগে সিনেমা নিয়ে যখন যতটুকু কথা হতো, এখন
50% কথা কিন্তু ওই কোম্পানির বা কীভাবে আরও ডেভেলপ করা যায় এগুলো নিয়ে কথা হয়। শুটিংয়ের পরে ফ্যামিলির পরে আমরা এই তিনটাকে আমরা মার্চ করে নিয়েছি। আচ্ছা, সো আমার মনে হয় যে ভবিষ্যতে আরও ভালো ভালো কিছুই দেখতে পাবে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ। অবশ্যই সেই প্রত্যাশাই রাখতে চাই। একটু যেহেতু শাকিব খানের কথা বললেন, রাজকুমারের কথা একটু জানতে চাই। জি, জি। রাজকুমারের মানে সার্বিক অবস্থা কি, এগিয়ে আছে নাকি কি মনে করছেন অপবিশ্বাস? আপনার কাছ থেকে একদম মানে একটু ক্রিটিক শুনতে চাই। বাংলা ইন্ডাস্ট্রিকে যে লক্ষ্যে নিয়ে যেতে চাচ্ছিলেন উনি, সো ওইটা আলহামদুলিল্লাহ হয়তো বা যাচ্ছে, যার প্রকাশ কিন্তু ডে বাই ডে দেখতে পাচ্ছেন। ইন্ডাস্ট্রিকে যে লক্ষ্যে নিয়ে যেতে চাচ্ছিলেন উনি, সো ওইটা আলহামদুলিল্লাহ হয়তো বা যাচ্ছে। প্রিয়তমা থেকে রাজকুমার এবং আরও আগামীতে অন্যান্য সিনেমাগুলো। তো সেই জায়গা থেকে অবশ্যই শাকিব খান চলচ্চিত্রের একজন যে ভালো জায়গায় নিতে চাই সেই প্রতিষ্ঠা করে যাচ্ছেন। তো অবশ্যই এইবার ঈদের রাজকুমারটা আমার কাছে সত্যি একটা ভালো লাগা কাজ করছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে একটা ভিনদেশী নায়িকা আমাদের এখানে খুব পজিটিভ হইতে এখানে কাজ করছে এবং দর্শকও গ্রহণ এত করছে। সুইট। মাঝে বেশ কিছু মানুষ চেয়েছিলেন যে রাজকুমারের গানটাকে একটু বা রাজকুমার সিনেমাটা, কিন্তু শাকিব খান এমন পর্যায়ের একজন মানুষ, এত ভালো লাগার মানুষ সকলের, সো কোনোতেই কোনো কিছু হয়নি। সো কাজের জায়গাটা ডেফিনেটলি সে অনেক বেশি এগিয়ে এবং গর্ব করার মতো আমাদের বাঙালি মানুষদের ক্ষেত্রে। আর ব্যক্তি জায়গা থেকে আসলে অবশ্যই সে একজন ভালো মানুষ, আর আমরা তো জানি, পাশাপাশি কিন্তু খুব ভালো জানি উনি যে রাজকুমার কত ভালো মানুষ। আচ্ছা, অনেক দর্শকরাই বলছেন ওনার যে কিছুদিন আগে রাজকুমারের গান যখন প্রকাশিত হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম সবাই লেখালেখি করছিল যে শাকিব খান আগের চাইতে অনেক বেশি ইয়াং হয়ে গেছে। এই বিষয়টা মানে কিভাবে দেখেন আপনি? এই রূপের পিছনে রহস্যটা কি একটু জানাবেন? অনেক ওয়েল মেইনটেইন। যদি বলা হয় যে শাকিব খানের রুম খুঁজে কি পাবে বা ওয়াশরুম খুঁজে কি পাবে, ম্যাক্সিমাম ছেলেদের রুম দেখলেই বলে যে এলোমেলো, তাই না? শাকিব খানের রুম দেখলে আপনি একটা কসমেটিক শপ পাবেন। হ্যাঁ, মানে তার যে কি পরিমাণ কসমেটিক্স লাগে, এবং মানুষ তো বলতো যে মেয়েরা বিশেষ করে শাওয়ার রুম থেকে বের হতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু মানে উনি এত পরিচর্যা করেন, এবং আমি এটাকে সাধুবাদ জানাই যে একজন অভিনেতা বা একজন সেলিব্রিটি যাকে দেখে 10 জন মানুষ শিখবে বা জানবে, সে কিন্তু এই ওয়েল মেইনটেনটা প্রচুর করে, যেটা আমার একজন সাধারণ মানুষ হিসেবেও এই ভালো লাগাটা কাজ করে। কি ধরনের পরিবর্তন আসলে একজন মানে সিনেমা কর্মী হিসেবে, একজন সিনিয়র শিল্পী হিসেবে আপনি মনে করেন যে এখন যারা নতুন আসছেন তাদের আরো কি চেঞ্জেস আনা উচিত? বাংলার সিনেমা একটা সময় সোনালী জগৎ ছিল, মানে বাংলার সিনেমা কিন্তু খারাপ ছিল না তখন, ভালোই ছিল। মানে আমি যদি নায়ক রাজ্জাক স্যারের আমল থেকে ধরি, একটা স্বর্ণযুগ ছিল, মানে ভালো ছিল বাংলার সিনেমা। মাঝে মাঝে মানে আপস এন্ড ডাউন তো সব ক্ষেত্রে আছে, মানুষের জীবনেও আছে, সো ফিল্ম ক্ষেত্রেই থাকবে। সিনিয়র বলবো না, আমরাও তো এখন যারা আছে সবাই একই সাথে আমরা প্রতিযোগিতা নিয়ে কাজ করছি। শাকিব ভাইয়ের হিসাবটা আমরা আলাদা ধরছি, বাট আমরা সবাই সবার সাথে একটা প্রতিযোগিতা নিয়ে, পজিটিভ একটা প্রতিযোগিতা নিয়ে সবাই সবার সাথে কাজ করছি। আমি যখন এসেছি বা আমার সিনিয়র যারা এখনো কাজ করছেন বা আমার সমসাময়িক বা আমার জুনিয়র যারা আছেন, সবাই মিলেমিশেই আসলে চেষ্টা করছি ভালোভাবে কাজ করার জন্য। অপুদির কাছে জানতে চাই, আপনার দৃষ্টিকোণ থেকে কোন জায়গাটায় বেশি মনোযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন সিনেমা কর্মীদের? আমি একটি কথাই বলবো যে কাজের জায়গাটা আমরা করছি, যে ফোকাস দিয়ে করছি, এটা আরও অনেক বেশি স্ট্রং হওয়া দরকার। আর অনেক সময় হয় কি যে কাজের জায়গাটা থেকে অনেক সময় ব্যক্তি একটা ব্যাপারটা চলে আসে, মানে ব্যক্তি জায়গাটা চলে আসে, কিন্তু এটা তো আমার দর্শকের সাথে শেয়ার করার কিছু নেই। আমার প্রুফটা জায়গা করতে হবে আমার পরিবারের সাথে। আসলে আমার ফ্যামিলি আমাকে কি চোখে দেখছে, আমার বাবা আমাকে আদর করে ছোট বাবু ডাকছে, না আমার বাবা আমাকে আদর করে বলছে শয়তান তুই বাড়ি থেকে বের হয়েছে, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। নট ইম্পর্টেন্ট যে আমার দর্শককে জানাতে হবে আমার বাবা আমাকে অনেক লাভ করে, রাইট? এই যে ঈদ আসলেই কি হয় যে আমরা যখন ছোটবেলার ঈদের কথা মনে পড়ি, ঈদে আসলে রেডি হয়ে ছবি টবি তোলা, সেই সাথে একটু বাইরে বেড়াতে যাব, পছন্দের মানুষরা দেখবে, এরকম একটা কিন্তু সবসময় আমরা দেখেছি যে আগ্রহ তরুণদের মধ্যে কাজ করে। অপুর কিশোরী জীবনের গল্পটা একটু শুনতে চাই। প্রেমিকদের কথা মনে পড়ে কিনা এখনো সেরকম, ঈদে রেডি হয়ে ছাদে যাওয়া বা কিছু বারান্দা ঘুরে আসা? আমার আসলে ওরকম কখনো প্রেম হয়নি, কারণ আমার ওরকম প্রেম হওয়ার কোনো সুযোগ ছিল না, আর আমার ভালো লাগতো না। বাট আমার বান্ধবীতে যখন আমি বের হতাম, তখন আমার তো বগুড়া বাসা, তো মোড়ে মোড়ে প্যান্ডেল বানিয়ে ছেলেরা বড় ডেক্সেট লাগিয়ে 4-5টা
খুব নাচানাচি হতো, হ্যাঁ। পেপসি নিয়ে বসে থাকতো আর ঠিকঠাক ডান্স করতো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট লাগতো ওদের সাদা টাইপের পাঞ্জাবি থাকতো, একদম গরমে ঘেমে টেমে গেছে, তার মধ্যে আবার গ্লাস লাগানো, গ্লাস আবার ঝুলতো, হ্যাঁ, মানে ট্যাগটা খোলানো যাবে না, হ্যাঁ। আবার 2-4টা বাইক কারো থাকলে পাশে বাইক রাখতো, খাবো কি যে করতো। মানে আর আমরা বান্ধবীরা আর ওই দিনই পারমিশন থাকতো মায়ের কাছ থেকে বাইরে বের সারাদিন হওয়ার। ঘুরে বেড়ানো, হ্যাঁ, হ্যাঁ। সো রিকশার এক সাইডে একটা বান্ধবী বসতো, আর এক সাইডে, আর আমি উপরে বসতাম, উপরে মাঝখানে পা দিয়ে বসতাম। তো উপরে বসা আমার কারণটা ছিল কারণ আমি একটু ঘুরে ঘুরে দেখতাম, সবাইকে দেখা কারণ কি যায়। একদিনে তো সময় পেতাম বের হওয়ার, তোমার যে পৃথিবীর সব একবারে দেখে ফেলবো। আচ্ছা। তো ওই জায়গা থেকে না যখন আমাদের একটু পাস করলে সিটি মারতো আর গান ধিক্কাস কোনো আওয়াজ, মানে গানের কোনো কথা শোনা যায় না, খালি মিউজিক শোনা যাচ্ছে জোরে জোরে, এটা আসলে এনজয় করতাম। আর পরিশেষে আমার বান্ধবীদের সাথে তার বাসায় যেতাম, ওদের বাসায় খাওয়া দাওয়া করতাম, অ্যান্ড আমি ওই আঙ্কেল আন্টিদেরকে আমিও সালাম করে, ওরাও যে টাকাটা পেতো সালামি আমিও পেতাম। এই মজাটা অনেক বেশি দারুণ লাগতো। তবে ঈদের মধ্যে সবচেয়ে নায়িকা হবার পর একটা ভালো ফার্স্ট ঈদ আমার কেটেছিল, সেটা হচ্ছে শাকিব খান আমার জন্য আমার কলেজের সামনে একটা গিফট নিয়ে গিয়েছিল, ঈদ গিফট শপার সল থেকে কেনা। ঈদের আগে না পরে? হ্যাঁ, ঈদের 1 সপ্তাহ আগে। আচ্ছা, হ্যাঁ, কি তো- ছিল সেই গিফটে? এটা কি প্রথম গিফট? হ্যাঁ, প্রথম গিফট একটা ড্রেস ছিল, একটা টিয়া কালার একটা ড্রেস ছিল, সেটা যখন আমাকে দিয়েছিল সেই ড্রেস বের করবো, কারণ অনেক দামি ড্রেস তো, হ্যাঁ, শপার সল থেকে নেওয়া ছিল। তো ওটা মাকে দেখাবো কেমনে, খাটের তলে রাখতাম, বান্ধবীর বাসায় রাখতাম, কি করতাম, একবার অন্য কে দিল এই dress? কি বলবো পায়জামা আনতাম, বাসায়? পায়জামা আনতাম তো জামা আনতাম না। তো এই ফিলিংসটা অ্যাকচুয়ালি এখনো মনে পড়লে খুব ভালো লাগে। চমৎকার। তাহলে বলা যায় ঈদের সেই আমেজ আর প্রেমিক যেই অনুভূতিটা, সেটা আসলে শাকিব খানের সাথেই আপনার ছিল শুরুতে। হ্যাঁ, বরাবরই। বরাবরই। আচ্ছা, বলা যায় ইমন ভাইয়ের কাছে জানতে চাবো, কেমন মনে হয় মানে ঈদের সেই আগের তরুণ ইমন যে ছিল, নিশ্চয়ই সুদর্শন এলাকায় অনেক তরুণীরাই আসলে পছন্দ করতেন, একটু সেই গল্পটা শুনবো। আমি আসলে ওই সময় অনেক চিকনা চাকনা ছিলাম, তো কোনো তরুণী আমার দিকে তাকাতো না। আহা, খুবই দুঃখজনক। আচ্ছা, তো আমি খুবই, বাট আমি অনেক পপুলার ছিলাম, আমাকে সবাই আদর করতো, কারণ সবার সাথে আমার খুব মানে রিলেশন ছিল। আমি খুবই শাই মানে একটা ছেলে ছিলাম। আমি যখন মিডিয়াতে একদম আসি প্রথম, আমার মনে হচ্ছে প্রথম 2 বছর আমি শুধু মাথা নিচু করেছিলাম, আচ্ছা। আমি কারোর দিকে তাকাতে পারতাম না। নায়িকাদের সাথে রোমান্সে তাহলে কেমন হতো? হ্যাঁ, আমার কেমন কষ্ট, লাগতো মানে সেটা? আমি যেহেতু প্রথমেই ফিল্ম দিয়ে স্টার্ট করিনি, আমার প্রথমটা বিজ্ঞাপন মডেল হিসেবে আমি স্টার্ট করছি, তো আস্তে আস্তে 2 বছর পরে আস্তে আস্তে শাইটা কেটেছে। আচ্ছা। তারপরে তো আমি আমার প্রথম ছবি, তো আমার কমার্শিয়াল ছবির নায়িকা তো আসলে অপু বিশ্বাস ছিলেন, তো ওনার সাথে একটা কাজের অভিজ্ঞতাও কিন্তু আমাকে অনেক সাহস বাড়িয়ে দিয়েছে আর কি। গাইড করেছে নাকি অপু? অবশ্যই গাইড করেছে, কারণ কমার্শিয়াল ছবির নায়িকারা না, বা আমি এখন যখন নতুনদের সাথে কাজ করি আমি অনেক হেল্প করি ওদেরকে। আমরা যারা ফিল্মের, ওরা কিন্তু অনেক হেল্পফুল, সেটা নায়ক বলি নায়িকা বলি। তো অপু বিশ্বাস তো তখন একদম অনেক তুখোর জনপ্রিয় একজন, নাম্বার 1 বাংলাদেশে, এবং সবচেয়ে পপুলার সে। তো তার সাথে আমার কাজ, আমি একদম নতুন নাচতেও পারতাম না ঠিক মতো, সে আমাকে যে সাপোর্টটা দিয়েছে, তো প্রতিবারে আমি তাকে দেখা হলে থ্যাঙ্কস বলি এটার জন্য। সো ওই থেকে আমার সাহসটা অনেক বেড়ে গেছে। এই একটা ফিল্ম করে আমি অনেক এক্সপিরিয়েন্স গেদার করেছি লাইফে। আচ্ছা। সো এরপরে আস্তে আস্তে আমার মনে আছে আমাদের ডলি আন্টি, ডলি মা বলে সবাইকে, উনি বলে তুই প্রেম করিস? আমি বলছি, না। তাহলে তোর কিচ্ছু হবে না। প্রেম জিনিসটা থাকতে হবে, প্রেম অ্যাক্টিং এর সাথেও জড়িত আসলে। হ্যাঁ, প্রেমটা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে। তো এরপরে যখন করলো, আমি তার প্রেমিকা খুঁজে পাচ্ছিলাম না, চারদিকে খোঁজ লাগাচ্ছিলাম যে আমার প্রেমিকা প্রেম কি করতে হবে, প্রেম তো করতে একটা, হবে খুব সিরিয়াসলি। এমন হয়ে গেছে আমার ফ্রেন্ডসরা যারা আড্ডা মারতো, বাসায় বসে গিটার বাজাতো, আমরা একটা জায়গায় আড্ডা মারতাম, সবার দোতলায় গার্লফ্রেন্ড, 3তলায় গার্লফ্রেন্ড, 4তলায়, আমার কোনো নাই। আমি হতাশ হয়ে যাচ্ছি, দিনের পর দিন এরকম একজন নায়ক, কিন্তু প্রেমিকাও নেই, আমি মানে- প্রেমিকাহীন কাটিয়েছি। তো এই বিভৎসময় দিনগুলো আমার এখনো খারাপ লাগে। তারপর অবশেষে যাকে প্রেমিকা হিসেবে পেলাম, সে তখন আমাকে গিফট করলো পাঞ্জাবি। হ্যাঁ, সেই পাঞ্জাবিটা আমার এখনো আছে। বাহ। 10 বছর আগে যে পাঞ্জাবিটা, ওটা আমার বাসায় এখনো আছে, এবং দিন শেষে সেই আমার ওয়াইফ, এবং সে আমার সাথে এখন আছে আর কি। কেমন অনুভূতিটা, কেমন ভালো লাগে? অনুভূতি টক ঝাল মিষ্টি, ঝগড়াঝাটি, আনন্দ, সেটা তো থাকবেই, ভালোবাসা, সেটা তো সবকিছু পরিবারের মিলে আমি মধ্যে। বলবো যে লাইফের আসলে এগুলো দরকার আছে। কখনো ঝগড়া, কখনো ভালোবাসা, কখনো মান অভিমান, এটাই তো লাইফ আসলে। একটু যদি কাজের গল্পে আবারও ফিরি, যে আজকে যখন আমি এখানে বসে কাজ করছি, আপনারা আসলেন, একসাথে কাজ শুরু করলাম, খুব স্বাভাবিকভাবেই আমার মাঝে মাঝে মনে এরকম প্রশ্ন আসে, কি কেমন হতো যদি জায়গা পরিবর্তন করা যেত? ধরেন আপনি যদি আমার জায়গায় থাকতেন, অপু বিশ্বাস হচ্ছে হোস্ট, আমি এখানে অবজার্ভ হ্যাঁ, করছি, করবো। শুরু করি আমরা, একটু দেখি কেমন হয় ব্যাপারটা। ওয়েলকাম ব্যাক ইমন, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। আমার কথা হচ্ছে যে এই মাঝে মাঝে যখন আপনার ওয়াইফের সাথে আপনার অনেক ঝগড়া হয়,
তখন আসলে আপনি কি ধরনের মানে ব্যবহার করেন যাতে করে না আপনার ওয়াইফ হ্যাপি হচ্ছে, বা তাকে কি করতে হয়, এবং আপনাদের ঝগড়ার মাঝে কে আগে সরি বলে? মানে সে যেহেতু নায়ক হিসেবে উপস্থাপনা করছে, হ্যাঁ। আর আমি যেহেতু নায়ক, তারও নায়ক ছিলাম, তো সে যখন আমাকে উপস্থাপনা করবে তখন আমি স্বাভাবিক থাকতে পারবো না আসলে। তখন আমি হয়তো এইভাবে হাত দিয়ে বলবো আমার ওয়াইফ ভালো আছে। কিন্তু এই যে সবাইকে মিমিক করার যে ব্যাপারটা, আমার কিন্তু এটা খুব ভালো লাগে বিশ্বাসের। সুপার। হবে নাকি আজকে কারো? না, আজকে আমার মনে হয় যে আমারটা দর্শক অলরেডি অনেক দেখেছে। আমার কাছে মনে হয় যে ইমন কিন্তু অনেক ভালো পারে। আমি ভুলে গেছি সবকিছু। না, ভুলে না, আই থিঙ্ক ওর ভাবিকে নিয়ে বাইরে যাওয়ার চিন্তা, এই জন্য বারবার মোবাইল দেখছিল, কারণ ভাবি টেক্সট পাঠাচ্ছে কেন রেডি হচ্ছ না, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো ওই জন্য মিমিক্রি ভুলে গেছে, বাট ও অনেক ভালো মিমিক্রি করে। আর ইমনের সাথে আমার সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইমন আমার খুব ভালো একজন বন্ধু। লাইক আমাদের ফোন দিলে যে কনভারসেশনটা, বন্ধু তুমি আসছো, বন্ধু তুমি যাচ্ছি, তো ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের মধ্যে সত্যি একটা খুনসুটি আছে, যারা আমি আমরা কাজ করেছি, তো আমাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং, ভালো একটা বন্ধুত্ব। ইনফ্যাক্ট আমি যে এলাকায় থাকি, ও আমার নেইবার এলাকা, এমনও হয় যে ভাবি হয়তো ফোন করে বলছে, আচ্ছা অপুদি এটা রান্না হয়েছে বা এটা করা হয়েছে, আপনার বন্ধু তো এটা করছে। তো এই যে একটা পারিবারিক মানে কি বলবো, এটা সম্পর্কটা আসলে অন্যরকম। ইমন, আপনি আজকে সকালে অনুষ্ঠানের শুরুতেই আমরা যেরকম বলছিলাম যে সকালটা কিভাবে শুরু হয়, আপনি তখন বলছিলেন যে ঈদের সকালে আসলে ব্যস্ততাটা বেশি থাকে। ভাবিকে সাহায্য করার কোনো অ্যাটেম্প কখনো নিয়েছেন কিনা ঈদের সকালে, যে আজকে তোমাকে সেমাই বানাইতে আমি সাহায্য করছি, বা বাসা গোছাতে আমি সাহায্য করছি, কি মনে হয়? না, আমি বাসা একদমই গোছাতে পারি না, মানে এটা পারিই না আমি আসলে ঠিক মতো। বাট আমি রান্না বাড়ার ক্ষেত্রে মানে করোনার সময় আমি অনেক হেল্প করেছিলাম। একটু পেঁয়াজ কেটে দিতাম, তারপরে দিতাম কেন, সবকিছু 5 হয়ে যাচ্ছে, তখন বেশি করতাম আর কি। এখন যেহেতু আমার শুটিং এর একটা ব্যস্ততা বেড়েছে, বাট তারপরেও আমার জায়গা থেকে আমি সবসময় আমি যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, হেল্প করার চেষ্টা করি। কারণ আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমরা তো সারাক্ষণ বাইরে বাইরে কাজ করি, ওয়াইফরাও তো ভাবে যে আমি সারাক্ষণ ঘুরেই বেড়াই, কিন্তু আমার যে জার্নি, হ্যাঁ, ঢাকা থেকে পটুয়াখালী থেকে ঢাকা, হঠাৎ করে বান্দরবান, এটা কিন্তু ঘোরা না, এটা একটা কষ্ট একদম। কিন্তু তারপরেও একটা মেয়ে মানুষ বা বাচ্চারা নিয়ে ওরা তো আসলে ঘরের মধ্যেই বন্ধ থাকে। তো আমি যখন করি, আমি রান্না বান্না না করতে হলে আমি যখনই সুযোগ পাই তাদেরকে নিয়ে মানে বের হয়ে যাই, বা রাতে খেতে যাই কোথাও, এরকমটা আমি প্রচুর করি। আচ্ছা, দেশের বাইরে চলে যাই, মানে সেভাবে আসলে কম্পেনসেটটা করা হয় পরিবারের জায়গা থেকে। আমি ওইখানে ওদেরকে, আমি যখন যাই 5 দিন বা 7 দিন, তখন পৃথিবীর কাউকে আর সময় দিই না, আমি ফ্যামিলিকেই টাইম দিই। সো এটা আমি অনেক ঘনই করি। আচ্ছা, সো ওইভাবে ওরা তখন ওদেরকে একটু ব্যালেন্সটা হয়। আচ্ছা, অপুদির কাছে জানবো, সব সময় শাকিব খানকে নিয়ে কথা শুনলে ভালো 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 ভালো, খারাপ কিছু কেন শুনি না আমরা? কোনো কিছু তো না কিছু আছে, মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে, অপছন্দ কিছু তো নিশ্চয়ই আছে। ভীষণ রাগী, ডিসিশনটা সামটাইম একটু ডিফারেন্ট হয়ে যায়, যেটা পরে সেও ফিল করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তার খারাপ দিকটা আসলে খুব একটা দেখি না, কারণ একটা মানুষ অনেক সফট এবং অনেক নরম এবং সব কিছুই নিজের মধ্যে করে মানিয়ে নেন। যেমন আমি একটা কথা ওনার বলতেই পারি, সোশ্যাল মিডিয়ায় যখনই আমাদেরকে নিয়ে কেউ একটা ভালো মন্দ কিছু লেখেন, দেখবেন আমরা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করি, যে লিখেছেন বা যাদেরকে কেন্দ্র করে সেই জায়গাটাতে আমরা টাচ করি। বাট আমি কখনোই দেখিনি তার এইরকম একটা কিছু, সে দেখেছে যে তার কিন্তু বাজে লিখছে, বাজে করছে, চুপচাপ থাকে। তো এই ধরনের মানুষগুলো না আসলে তাদের প্রতি রাগ দেখানো বা তাদের প্রতি মানে আমরা যে খারাপ মন্তব্য করব হয় না, তবে তার একটু রাগ বেশি, সেটা আসলে অনেক সময় কারণেও হয়, অনেক সময় অকারণ করে ওঠে। আর একটা ব্যাপার হচ্ছে যে একটু বুদ্ধি বা অনেক বুদ্ধিমান, কিন্তু কিছু জায়গা হয় না যে কাজের জায়গা আর একটা হচ্ছে ব্যক্তি জায়গা, এই জায়গাটা যদি আরেকটু সিনসিয়ার হয় আরো অনেক বেশি ভালো। ছেলেদের ক্ষেত্রে এটা আসলে সব নারীদেরই একটা কথা থাকে যে আসলে ওরা সব দুনিয়ার, হ্যাঁ, মানে এটা কমন কমপ্লেইন, তারা বিজনেস করছে, কোটি কোটি টাকা মানে আর্ন করছে, সবকিছু করছে, কিন্তু আমি এরকম মানুষ দেখেছি আমার লাইফে যে ওই মানুষটা জীবনে কোনোদিন রাগ করেনি, জীবনে কোনোদিন রাগই করেনি, মানে ওনাকে রাগানোর জন্য অনেক চেষ্টা চলছে অনেক বছর, এরকম মানুষ আমি দেখেছি। কিন্তু ওনার ওয়াইফের কমপ্লেন,
ওনার রাগটা অনেক বেশি। অনেক বেশি। So, এটা হচ্ছে মেয়েদের, আমার কাছে মনে হয় এটা কমন একটা কমপ্লেইন এবং ছেলেদের বুদ্ধি ব্যাপারে। শুদ্ধি কম, সেই কমপ্লেনটাও আমি হ্যাঁ, শুনেছি, মানে অনেক ও শুনেছি। যদি আরেকটু মানে বুদ্ধিমান হতো, উনি কিন্তু যথেষ্ট স্মার্ট লোক। এটা হচ্ছে মেয়েদের কমন কমপ্লেইন complaint। প্রত্যেকটা হাজবেন্ডের ব্যাপারে, হ্যাঁ। নট ছেলে, অনলি হাজবেন্ড। তাহলে অপবিশ্বাসের আসলে প্রবলেমগুলো নেওয়া গেল না, দুঃখিত। সো সেম কমপ্লেইন আমাকেও করে আর কি, আচ্ছা। সেই জন্য আমি মানে কমন পড়ে গেছে আর কি। অপুদি, আপনার হচ্ছে, আমরা যে ঈদ আগে গল্পে ছিলাম, এই যে সিনেমা নিয়ে যখন কথা হয়, আমার খুবই একটা আগ্রহের জায়গায় কাজ করে যে আপনার শিল্পী হয়ে ওঠার গল্পটা একটু বলবেন কি আমাদের? আমার পারিবারিকভাবে নয় বা প্রাতিষ্ঠানিকভাবে, কারণ আমি ছোটবেলা থেকেই নাচ করতাম। আমি অনেক ছোট থেকে নাচ করতাম, অভিনয় করতাম, আর সেই জায়গা থেকে আমার ইচ্ছে শক্তিটাও ছিল যে আমি বা মডেলিং করি বা কিছু একটা। তবে এটা আমার মার চাওয়া ছিল, আর আমার বরাবরই চাওয়া ছিল যে আমি একজন টিচার হব। আর আমি যেহেতু নাচ করতাম, আমার কাছে মনে হয়েছিল আমি টিচার হব, নাচের টিচার। বাহ। এবং আমি অনেক ছোটবেলাতে 2-1 বাচ্চাকে শিখিয়েছি অ্যাজ এ টিচার। তারপর আমার খুব ইচ্ছে মানে ছিল যে আমি মানুষকে না একটু মোটিভেশন দিতে পারি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আমি কারো যদি উপকার করতে পারি, আমি লয়ার হব, মানুষের উপকারে আসবো। কেউ বিপদে পড়েছে, সেখান থেকে বাঁচানোর চেষ্টা করব সত্য বা সততার মধ্য দিয়ে। বাট আলটিমেটলি নায়িকা কখন জানি হয়ে গেলাম, বুঝে উঠতে পারিনি। তবে আমার এটুকু মনে আছে, কোটি টাকার কাবিন যেহেতু ফার্স্ট মুভি, সেখান থেকে আসলে নায়িকা হওয়া। আচ্ছা, মানে ফিরে গেল কিন্তু আরেক জায়গায়। কোটি টাকার কাবিন বলতে বলতে একদম খুশি হয়ে গেল। কোনো আসলে ভাবে কাবিন আসে। কত টাকা আরেকটু শুনবো নাকি আমরা? না, কাবিনটা আমার এটা ব্যক্তিগত, So এটা আমি কাবিন ব্যক্তিগত, definitely এটা বলবো বলো, না। accepted। আপনার কাছ থেকে শুনবো ছোট করে, আজকেও বলবেন। আমরা যখন স্টার্ট করি তখন আমাদের ছবি তুলে সেটা হচ্ছে বিভিন্ন অ্যাড ফার্মে জমা দেওয়ার সিস্টেম ছিল। তারপরে আমাকে ছবিটা দেখে তাদের যদি পছন্দ হতো তখন আমাকে ডেকেছে, মানে এরকম ডাকার পর ভিডিও আমাদের ভিডিও করতো এবং সেখানে আমাকে এক্সামের মতো দিতে হতো। সো একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম। কিন্তু আমার কাছে এখন যেটা মনে হয়, যে কারণে আমাদের সবার ধৈর্য অনেক বেশি। সো এখন দেখা যাচ্ছে যে একজন মানুষ জাস্ট একটা ভিডিও বানালো বাসায় বসে বসে, ভিডিও বানিয়ে আপলোড করলো, ওকে একজন যেটা ডাকলো, বাট ওর কিন্তু কোনো গ্রুমিং হয়নি। সো এই কারণে কিন্তু অনেকে, আমি সবার কথা বলবো না, অনেকে কিন্তু মেজাজ হারিয়ে ফেলে বা ওইখানে মনোযোগ, প্রফেশনালিজমটা ধরে রাখতে পারে অনেক না। কম থাকে। সো এইটাই ডিফারেন্সিয়েশন বিটুইন মানে আমরা আর যারা আছে। এখন অনেক শিল্পীরাই পরিবার, পরিস্থিতি, প্রেম, ভালোবাসা, ব্যক্তিগত জীবন, নানা কিছু নিয়ে কথা বলেন এবং সেগুলো নিয়ে তারা ভাইরাল হচ্ছেন, কথা বলছেন। সেই জায়গা থেকে আপনার কি মনে হয়, মানে এই ধরনের আলোচনা কতটুকু মানে একজন শিল্পী হিসেবে করা উচিত বা উচিত না, আপনি কি মনে করেন? একটা কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল, এটা একটা মাথায় এসে গেছে, তাদের কাছে আর্নিংটা খুবই ইজি হয়ে গেছে, কিন্তু এটা তো আর সাস্টেন করে না। আর একজন অভিনেত্রী তো আর চাইলেই হওয়া যায় না। তাহলে তো আজকে পর্যন্ত আমরা রাজাক আঙ্কেল, আমরা কবরী আপা, ববিতা ম্যাম, তাদের নামগুলো আমরা আনতাম না। বা এখনও অবধি যদি স্টার বলে 90s, তাহলে শবনূর, মৌসুমী, পূর্ণিমা, পপি, এই সিরিয়ালে যে 1, 2, 3, 4 এইভাবে নামটা কিন্তু আসতো না। অনেক আর্টিস্টরা কিন্তু সেই সময় কাজ করেছে। তো যেটা প্রকৃতপক্ষে আপনি গ্রুমিং করবেন এবং যেটা আপনি মানুষকে প্রেজেন্ট করবেন, ওটাই কিন্তু আপনার সফলতা। আমি দর্শকদের সাথে শুধু আমার কাজের জায়গাটা, আমার ব্যস্ততা এবং আমার এন্টারটেইনের জায়গাটা আমি ক্লিয়ার করতে চাই, কারণ ব্যক্তি জীবনটা একান্তই অপবিশ্বাস এবং অপবিশ্বাসের পরিবার। কিন্তু এখন তো অপবিশ্বাস আসলে ব্যক্তি জীবন থেকে বের হয়ে, শিল্পী থেকে বের হয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী অপবিশ্বাসও হয়ে গেছে। সেই জায়গাটা কি, মানে কোথায় নিজেকে দেখতে চান? এটা কি মানে আসলে যখন আসলে আর কিছু করবেন না, তখন কি একজন ব্যবসায়ী অপবিশ্বাস না, হিসেবে নিজেকে আসলে দেখতে একটা চান? মেয়ে মানুষ অনেক কিছুই পারে এবং একটা মেয়ে মানুষকে দিয়ে অনেক কিছু হওয়া সম্ভব। এটা কিন্তু বলতে পারেন এক ধরনের মানুষকে মেসেজ দেওয়া, যে অপবিশ্বাস কি করছেন, কেনই করছেন, এবং মেয়ে মানুষরা পারে এটা মেসেজও বলতে পারেন। আর সেকেন্ড ইস্যু, আমার সত্যি মন থেকে একটা কথা, আমি মেয়েদের জন্য কাজ করতে চাই। কারণ আমি যদি একটা প্রতিষ্ঠান না খুলি না, আমি কাউকে ট্রাস্ট করাতে পারবো না যে আমি তোমার জন্য কিছু করতে চাই। আর আমি যখন ওই প্রতিষ্ঠানটা দিব, তখনই কিন্তু আমি দুজনের সাথে আলোচনা করতে পারবো যে হ্যাঁ, আমি এই কাজটা করতে চাই। তো আমার বেসিক যে ইচ্ছেটা, আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, এটাই তার একটা মাধ্যম। সুন্দর। বাসায় তো যেতে হবে, মনের কাছে খুব বেশি তথ্য জানতে চাওয়ার সুযোগ নেই, কারণ বাসায় ভাবি অপেক্ষা করছেন। তবে ঈদের সময় একটু পেছনের গল্প আমরা মনে করতেই পারি। এই যে ঈদে পছন্দের রং পড়া, তারপরে এখনো কি টেক্সট খুললে মেয়েদের টেক্সট আসে নাকি? আমার কাছে প্রতিনিয়তই টেক্সট আসে। আমার যারা ফ্যান্স ফলোয়ার আছে, যারা আমাকে পছন্দ করে, তারা কেমন লাগে তখন নেগেটিভ, text পড়তে? পজিটিভ সব ধরনের টেক্সটই আমাকে পাঠায়। ভালো লাগে। তারা যখন একটা কথা বলে, সেটা বোঝার চেষ্টা করি। আবার এরকম অনেকে আছে, কমেন্টস একটা করলো, ধরেন আমি অপবিশ্বাসের সাথে টানা 10টা জায়গায় কাজ করা শুরু করলাম,
ওটা নিয়ে একটা পজিটিভ বললো, আবার একটা নেগেটিভও বলে দিল। আবার আমি কালকে ওর সাথে কাজ না করে আবার কালকে ধরেন আমি কথার কথা আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করছি এখন, যেহেতু আমাদের একসাথে ওঠা বসা, এখন কেউ লিখে বসলো যে আমি চামচামি করছি, মানে আবার কেউ কেউ বলছে যে ওরা আপন ছোট ভাইয়ের মতো আদর করে। সো পজিটিভ আছে, নেগেটিভ আছে, কিন্তু ওরা তো বুঝতে পারছে না আমরা আসলে করছিটা কি, আমরা যে একটা ওয়ার্ক করছি একসাথে এটা কিন্তু বুঝতে পারছে না। প্রদীপটাও শুনবো, একটু দেখি ইনবক্সের কি অবস্থা, একটু আমরা শুনি। আমি একদম বেরসিক, আর আমার কিন্তু আপনি তো সবসময় হাসেন, আপনি তো সুইট, আপনি বেরসিক, এটা না, মানে আমার কেন আমার মনে হয়? একটাই কথা, আমি যখন স্ক্রিনে থাকি যেটা দর্শক দেখছে এটা থেকে আমি মেসেজ দিতে চাই। আচ্ছা, হ্যাঁ, মানুষকে একটা যে আমার থেকে জানুক বা শিখুক, যে জানার আছে। বাট আমাকে নিয়ে যদি বলা হয় যে উপবিশ্বাস কি, আমি একেবারে বেরসিক। আমার এই বেরসিক একটা মেয়ে এত মানে আমাদের সুপারস্টারের মনটা কিভাবে কেড়ে নিল, এটা তো একটা বিশাল সুপারস্টার বড় নিজেও প্রশ্ন। অনেকটা বেরসিক, এটা আপনারা জানেন না। হ্যাঁ, মানে তো বেরসিকে ভালো মিলেছে। আচ্ছা, মাইনাসে প্লাস হয়েছে ব্যাপারটা। আসলে সে শুধুমাত্র স্ক্রিনটা প্লে করে একদম প্রিয় নায়ক, আর তার ভিতরে আসলে বন্ধুত্ব সুলভটা অনেক বেশি। সে সকলের সাথে খুব ভালো বন্ধুত্ব, যেমন একটা সময় শাবনুর আপু, পূর্ণিমা আপু, পপি আপু, তারা কিন্তু অনেক ভালো বন্ধু। আবার এদিক থেকে ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, ইমন, নীরব, এরাও কিন্তু অনেক ভালো বন্ধু। মানে তার ভিতরে বন্ধুত্ব সুলভটা অনেক ভালো, বাট প্রেমের ব্যাপারটা একদম বেরোসি। নিঃসন্দেহে একটু মজার ছলে আসলে জানতে চাওয়া। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইমন ভাই, আপনার কাছে জানবো যে এই যে ঈদ চলে আসলো, 2024 চলছে, এই করোনা পরবর্তী পরিস্থিতি বলি, সিনেমা জগতের পরিবর্তন বলি, ব্যক্তি ইমনের জীবন থেকে বলি, দর্শকদের জন্য আপনার কি মেসেজ থাকবে এবারে এই সুন্দর আনন্দঘন মুহূর্তে? দর্শকদেরকে ঈদ মোবারক আবারও জানাচ্ছি। আর দর্শকদেরকে একটা কথাই বলবো যে আমরা যারা মানে বিনোদন মাধ্যমে কাজ করি, ইভেন আপনাদের কথাও বলছি, আমরা কিন্তু আসলে অনেক কষ্ট করেই কাজ করি। আমরা আসলে কিভাবে কাজ করি সেটা একমাত্র আমরাই বুঝি, যে কতটা কষ্ট, কতটা স্যাক্রিফাইস করে আমাদের কাজ করতে হয়, কতটা স্বল্প সুযোগ সুবিধা নিয়ে আমাদের কাজ করতে হয়। এটা যেন দর্শকরা একটু পজিটিভলি দেখে। দিন শেষে আমাদের তো চেষ্টা থাকে যে বিনোদন মাধ্যমে কেউ কম দিতে পারে, কেউ বেশি দিতে পারে, এটাই তো। তারা যেন সবসময় আমাদের সাপোর্ট দেয়, নেগেটিভ ভাইবসটা যেন না দেয়, অ্যাটলিস্ট পজিটিভ ভাইবস দিয়ে যেন আমাদেরকে সবার কথাই বলছি, সবাইকে যেন সাপোর্ট দেয়, এটাই চাওয়া। মানে সমালোচনা হোক, ইতিবাচক সমালোচনা হলে সেটা আমরা অনেক ভালো সুন্দর করে নিজেদের ভুল ত্রুটি থাকলে সেটা আসলে আমরা শুধরে নিতে পারবো। খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। অপুদি, আপনার কাছেও একই প্রশ্ন, একই উত্তর জানতে চাই আমরা আমাদের দর্শকদের জন্য। উপবিশ্বাস কি বলতে চায় তার দর্শকদের এই আনন্দঘন মুহূর্তে? সবাইকে ঈদ মুবারক। আর ঈদের দিনটা অনেক সুন্দর কাটুক, অনেক মিষ্টিভাবে কাটুক, এবং আগামী দিনগুলো আরও সুন্দর হোক, এটাই কামনা থাকবে। আর পরিবারকে নিয়ে হ্যাপি থাকার এটা অন্যরকম একটা ভালো লাগা। আর পরিবার একান্তই আমাদের, এটা শেয়ার করার কিছু নেই। তবে হ্যাঁ, আপনারা যখনই যে কাজ থেকে কাজ করেন না কেন, সেটা আপনারা অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন, ভালো লাগে মানুষের কাছে শেয়ার করবেন। আর বাংলা সিনেমার সাথেই থাকবে। আর আমাকে হয়তো বড় পর্দায় দেখতে পাচ্ছেন না এই ঈদে, হয়তো নেক্সট টাইম পাবেন। ছোট পর্দায় আমি আছি, সময় পেলে আমার সিনেমাগুলো দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনের জন্য। শুভকামনা, সুন্দর কাটুক, আনন্দঘন মুহূর্ত কাটুক, পরিবার পরিজন প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে, সেই প্রত্যাশা রইল। থ্যাংক ইউ সো মাচ। পুরো আয়োজনটাই ছিল আসলে দর্শক আপনাদেরকে উদ্দেশ্য করে, যেন ভালো এবং সুন্দর একটা সময় কাটুক। আর দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ঈদের আনন্দ নিন, সবাই খুব ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখছিলেন স্যান্ডেলিনা ঈদ 2024 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার অনুষ্ঠান। বিদায় নিচ্ছি, ঈদ মোবারক আরও একবার।